এবং উনি দাবি করেছেন যে এটা অন্তর্বর্তীমূলক এই জন্য যে 30টার বেশি দল এটাতে জয়েন করছেন। 30টার বেশি দলের মধ্যে যে 3টার পরে বা 4টার পরে সবগুলি যে ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান পার্টি, এটা কিন্তু উনি বলেন নাই। তারপরে তিনি বলছেন যে তিনি দেশে আইনের শাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তো এটা কি এই কথাটা যে কত বড় মিথ্যাচার, এটা তো সবাই দেশে যারা আছেন, আমি হয়তো বাইরে, আমি হয়তো কিন্তু দেশে যারা আছেন তারা তো এটা এটা একটা মানে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উনি এই মিথ্যাচারটা করেছেন। অনেক উচ্চতায় তুলে ধরেছেন নিজের বক্তব্যে। শুরুটা যদি করেন, বক্তব্যের বিশ্লেষণটা যদি শুনতে পাই আমরা। জি, অনেক ধন্যবাদ বিপুল। এই বক্তৃতার কয়েকটা দিক আছে। আমি কখনো তার বক্তৃতা নিয়ে এরকম মানে কথা বলতে হবে এটা আমি ভাবি নাই। কারণ হলো যে বক্তৃতাটা একটা কি বলে জটিল টাইপের কথামালায় ভর্তি। জটিল, খুব জটিল জটিল অনেক বিষয়, উনি অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয় অনেক কথা বলেছেন। তো সেগুলো এত জটিল যে আমার মনে হয় না আমি এই জটিল মানে আলোচনা বা জটিল বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। তবে উনার প্রথমত হলো উনি দেশের কথা বলেছেন, দেশে কি কি উনি করছেন, হ্যাঁ নিজের মানে উনি কি কি করছেন, কি কি করবেন, কি কি ইয়ে করবেন, এগুলো অনেক কিছু, অনেক প্রশংসা, মানে নিজেই নিজের প্রশংসা করেছেন। যদি তার মধ্যে আপনি যদি ধরেন তবে একটা মজার ব্যাপার কি জানেন, একটা মজার ব্যাপার তাকে প্রশংসা করতে হয়, সে ট্রাম্পের সুরে কিন্তু জাতিসংঘের সমালোচনা করেছে। ট্রাম্প যেরকম জাতিসংঘের দোষ ধরছে, ইনিও কিন্তু দোষ বলছেন যে জাতিসংঘের অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও কিছু কাজ করতেছে আর কি। সো জাতিসংঘ এটা ট্রাম্পীয় স্টাইল আর কি। এটা এটা ভালো, মানে অ্যাটলিস্ট তিনি একজনকে তিনি বলতেন তিনিই খেলোয়াড়, কিন্তু তিনি যে আরেকজনকে বিশ্ব খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, মানে স্ট্রাইকার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, এবং নিজে ডিফেন্ডার, এটা বোঝানোর চেষ্টা। উনি একটা এই বক্তৃতার মধ্যে একটা জিনিস, মানে ওনার ভেতরের যে একটা খায়েশ ছিল, যে খায়েশটা উনি পূরণ করতে পারেন না সেটার কথা বলেছেন। যেমন ধরেন উনি বলল একটা না অনেকগুলো, একটা স্ববিরোধিতা তো আছেই। তা আমি সমালোচনার চাইতে আমি জাস্ট আলোচনা করি, আমি সমালোচনা করতে চাই না ওনার, উনি বিশাল ব্যক্তিত্ব। উনি বলছেন যে সংস্কার কার্যক্রম যেটা এখন দেশের মধ্যে চালানো হচ্ছে সেটা ব্যাপক ভিত্তিক, 13, 14, 19টা কমিশন অনেক কিছু করে টোরে, কিন্তু এইসব সবকিছু উনি নির্বাহী আদেশে আহ, কার্যকর করে ফেলতে পারতেন, কিন্তু উনি এটা দিকে যান নাই। উনি চেয়েছেন হলো আহ, অন্তর্বর্তীমূলক এবং টেকসই একটা ইয়ে করা। উম, এই জন্য উনি ঐক্যমত কমিশনকে দায়িত্ব দিয়েছেন। এটা প্রচন্ড রকমের স্ববিরোধী একটা কথাবার্তা, এই জন্য যে অনেক কিছু, অনেক আপনি জানেন অনেক অধ্যাদেশ দিয়ে অনেক কিছু কিন্তু উনি করতেছেন, অনেক অধ্যাদেশ। তার মানে উনি কিন্তু যে বললেন যে নির্বাহী আদেশ দিয়ে উনি কিছু করছেন না, এটা কি বলো সবকিছুই ঐক্যমত কমিশনের উপর ছেড়ে। কিন্তু ঐক্যমত কমিশনের উপর যেটা আসলে বেশিরভাগ ছেড়ে আছে সেটা হলো রাজনৈতিক বিষয়, সংবিধান সংস্কার, প্রধানমন্ত্রী মেয়াদ কতদিন হবে, ওইটার মেয়াদ কতদিন হবে, তেমনি যেটা বেসিক সাংবিধানিক ব্যাপার বা রাষ্ট্রের সর্বোচ্চ যে আইন আমাদের সংবিধান, সেই সংবিধান সংস্কারের প্রশ্নে। এছাড়া সবই তো উনি নির্বাহী আদেশে করছেন। অথচ তিনি বলছেন উনি নাকি নির্বাহী আদেশে ওনার করার ক্ষমতা ছিল কিন্তু উনি করছেন না। উনি ছেড়ে দিয়েছেন হলো যেন এটা টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক হয়, এই জন্য জাতীয় ঐক্যমত কমিশনের উপরে। এবং উনি দাবি করেছেন যে এটা অন্তর্বর্তীমূলক এই জন্য যে 30টার বেশি দল এটাতে জয়েন করছেন। 30টার বেশি দলের মধ্যে যে 3টার পরে বা 4টার পরে সবগুলি যে ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান পার্টি, এটা কিন্তু উনি বলেন নাই। তারপরে তিনি বলছেন যে তিনি দেশে আইনের শাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তো এটা কি এই কথাটা যে কত বড় মিথ্যাচার, এটা তো সবাই দেশে যারা আছেন, আমি হয়তো বাইরে, আমি হয়তো কিন্তু দেশে যারা আছেন তারা তো এটা এটা একটা মানে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উনি এই মিথ্যাচারটা করেছেন। তো আমি বারবার বলছি যে আমি বক্তব্যটা, তার বক্তৃতাটা আলোচনা করব, তার নিজের যে প্রশংসা করছে আবার স্ববিরোধী কথাবার্তা বলেছেন তার উপরে। তারপরে ধরেন উনি
নাগরিকদের অধিকারের বিষয়ে যত জিনিস ছিল সব কিছু সংস্কার চালিয়ে যাচ্ছেন। একদিকে বলছেন উনি সংস্কার সব রেখে দিয়েছেন, নির্বাহীদের সঙ্গে করতে চান না, একবার বললেন এই জন্য উনি ঐক্যমত কমিশন, আবার বলছেন যে উনি কিন্তু সংস্কার চালিয়ে যাচ্ছেন, উনি নাগরিকদের অধিকার সংক্রান্ত সবকিছু সংস্কার চালিয়ে যাচ্ছেন। মানে উনি ওনার মতো করে বক্তৃতা দিয়েছেন। আমি জানি না বক্তৃতা কে লিখে দিয়েছে, কিন্তু পুরোটাই মনে হলো যে এআই দিয়ে তৈরি একটা বক্তৃতা হইতে পারে, যে কঠিন কঠিন বিষয়গুলোকে মানে কঠিন কঠিন ইংরেজি থেকে বাংলা করাও কিন্তু কঠিন কাজ একটা। ঠিক আছে, মানে ওনারাই বাংলা করে দিয়েছেন, কিন্তু এইটা এক ধরনের কেমন যেন আমার মনে হচ্ছে যে আর্টিফিশিয়াল, মানে এটা ইউনূস সাহেবের মানে নিজস্ব বক্তৃতা বলে আমার মনে হয়নি। কারণ প্রথমত একটা হতে পারে ট্রাম্পের মতোই, ট্রাম্পও অভিযোগ করেছিলেন যে টেলিপ্রম্পটার ঠিক মতো কাজ করে না তার সময়, কিন্তু আমার মনে হয় ট্রাম্পকে ফলো করে উনিও কিন্তু মানে এইটা হয়তো ধারণা দিচ্ছেন যে টেলিপ্রম্পটারে কথা বলাটা ওনার জন্য কষ্টকর ছিল। আমিও ক্লোজলি ওনাকে দেখেছি, উনি যেভাবে মাথা নাড়তেছেন, এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার চেষ্টা করতেছেন, যেটা মিল ছিল না। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে প্রথমত হলো টেলিপ্রম্পটার বিষয়ে ওনার কোনো জ্ঞান ছিল না, দ্বিতীয় হলো আমার ধারণা বক্তৃতার সারবত্তার দিক থেকে ওনার অন্তরের সম্পর্ক ছিল না। এটা একটা জাস্ট একটা বক্তৃতা কেউ লিখে দিয়েছে, সেটা উনি পড়ে গেছেন, জাস্ট হি রেড আউট, যেটা ওর স্বভাব বিরুদ্ধে। কিন্তু তিনি কিন্তু কথাবার্তা কিন্তু চাট গিয়ে আবার সব মিশ্রণ করেন, এই করেন, কথা বলেন। কিন্তু এইখানে একটা পরিশীলিত বক্তৃতার পরিবর্তে একটা জটিল এবং কঠিন বক্তৃতা ওনাকে দেওয়া হয়েছে, যেটা উনি পড়তেও কষ্ট হচ্ছিল। তো উনি তার কথাবার্তা, উনি যেটা বলছেন রাজস্ব, দেখেন স্ববিরোধিতার জায়গায় উনি যে রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার করছেন। ব্যাপক সংস্কার কি করেছেন? ব্যাপক সংস্কার নিজের রাজস্বগুলি ক্ষমা করে নিয়েছেন। উনি বলছেন যে উনি এনবিআর কে দুই ভাগ, মানে রাজস্ব ব্যবস্থা নাকি এরকম দুইটা ভাগে ভাগ করছেন। সেটা ভাগ করে কি জাতির কি লাভ হয়েছে এখন পর্যন্ত, সেটার কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। জাতি এইটুকু দেখতে পেয়েছে যে উনি ওনার সকল প্রতিষ্ঠানের রাজস্ব রাষ্ট্রকে দেয়া থেকে বিরত আছেন। এটা যদি সংস্কার হয় তাহলে। আর তারপরে উনি অবৈধ কি বলে অর্থ উদ্ধার সম্পর্কে কথা বলেছেন। উনি বারবার বলছেন যে দেশের বাইরে সকল সম্পদ চলে গেছে, সকল সম্পদ চলে গেছে, কিন্তু উনি অসহায়, উনি ফেরত আনতে পারতেছেন না। এই জন্য, কারণ ওই দেশের আইনগুলো, ওই দেশের এগুলো এইটা ফেরত আনার পক্ষে সহায়ক না। কিন্তু যেই ভদ্রলোক ক্ষমতায় এসেই প্রথমে তার একটা কি বলে অপ্রিয় কমিশন, দেবপ্রিয় কমিশন, মানে অপ্রিয় কমিশন বা দেবপ্রিয় কমিশন, হোয়াট এভার, দুম্বা কমিশন যাই বলেন, কমিশন দ্বারা উনি কিন্তু বাইর করে আনছিলেন যে কত 100 কোটি টাকা প্রতি বছর কত $16 বিলিয়ন করে পার হয়ে গেছে। তো তখন তো খুব উচ্ছ্বাস ছিল। আপনার মনে আছে যখন দেবপ্রিয়টা দেয়, তার ফেরত নিয়ে আসবেন, এবং তাকে সব রাষ্ট্র তাকে সহায়তা করার জন্য উন্মুখ হয়ে আছে। মানে যার সাথে উনি কথা বলছেন সবাই তাকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে আছেন। সেই কথাটা কিন্তু এখন উনি গিলতে হচ্ছে। এক কথা এখন উনি বলছেন না, অন্যান্য দেশে যে আইন টেন আছে এই আইনগুলো আমাদের টাকাগুলি ফেরত আনার ব্যাপারে, এবং উনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন তারা যেন তাদের দেশে টাকা পাচারের বিষয়ে সতর্ক হন। আরে ভাই, যেসব উন্নত দেশ আপনাকে সাহায্য সহযোগিতা করে, আপনার রোহিঙ্গাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, তারা কই থেকে কোথায়, তারা কারা? তারা তো এই উন্নত দেশ, যে উন্নত দেশে টাকা মানে পাচার হয়, তারা আপনার টাকা ফেরত দেবে। আপনার টাকা ইংল্যান্ড ফেরত দেবে। ইংল্যান্ডের কোনো আইন দিয়ে সে টাকা ফেরত দিতে পারে না, আটকায় উটকায় রেখে কয়দিন বাদে আবার এগুলো কিন্তু ছেড়ে দিবে। সো সুইজারল্যান্ড থেকে উনি টাকা আনতে পারবেন। কিন্তু তখন তো প্রথম দিকে তো ওনার একটা, যখন এই অপ্রিয় কমিশন যখন দেয়, তখন তো মনে হচ্ছিল যে কালকেই টাকা চলে আসতেছে, মনে হচ্ছে না যে আমাদের বাংলাদেশ ব্যাংকের ভল্ট ভরে যাবে। মানে এত $260 কোটি না কত কোটি, 260 কোটি না এরকম কি একটা, যেন 16 বিলিয়ন করে প্রতি বছর। তো আরা হচ্ছে তো সেই কথার, কিন্তু আমি এই বক্তৃতার মধ্যে একটা মনে হলো যে উনি অসহায় আত্মসমর্পণ করেছেন। তারপর দেখেন আরো সব বিরোধী কি কথাবার্তা দেখেন। উনি বলেছেন যে চট্টগ্রাম বন্দর কে যদি বিশ্বমানের করতে হয় তাহলে বিদেশিদের কাছ দিতে হবে, এবং উনি বলছেন যে যারা বিদেশিদের দেয়ার বিরুদ্ধে বিরোধিতা করে তাদেরকে সবাইকে যেভাবে হোক প্রতিহত শব্দটা ইউজ করতে। আর আজকে এসে উনি বলতেছেন, দেখেন বলছেন যে চট্টগ্রাম বন্দরের ব্যাপক লজিস্টিক উন্নয়ন হয়েছে, এবং চট্টগ্রাম বন্দর
গত আগস্ট মাসে 27.6% কন্টেইনার হ্যান্ডলিং প্রবৃদ্ধি ঘটেছে। তো আপনি একাধারে বলছেন এই বন্দরটা কি বলে না সময়োপযোগী না, এই বন্দরটা না, এটার ইন্টারন্যাশনাল পর্যায়ে এই ইন্টারন্যাশনাল করিডোর বানাতে হবে, বঙ্গোপসাগরকে আমাদের বানাইতে হবে কিনা, সমুদ্রের অধীশ্বর আমরা হয়ে যাব, এই বন্দরকে উন্নত করা। আজকে উনি আবার কিন্তু ওই যে ওনার প্রশংসা, নিজের প্রশংসা করতে হবে যে উনি এইসব উন্নয়ন ঘটাইছেন, যে এখন চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনাল 27% বেড়ে গেছে। তার বিদেশি ডিপি ওয়ার্ল্ড বা টিপি ওয়ার্ল্ড বা নেভি ওয়ার্ল্ড, হোয়াট এভার দ্য ওয়ার্ল্ড ইজ, কারোর কাছে দেওয়ার আর প্রয়োজন নাই, আমার কাছে তাই মনে হয়। এরপরে যদি কোনো স্টেপ নেন বন্দর দেওয়ার জন্য, তাতে আপনি এই বক্তব্যটাকে ধরেই তাকে জিজ্ঞেস করার সুযোগ থাকবে যে কোনো সাংবাদিকের, যে আপনি জাতিসংঘে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে আসছেন বন্দর এখন অনেক উন্নত অবস্থা আছে, বন্দরের টার্মিনাল আর কত আপনি প্রবৃদ্ধি চান, ঠিক আছে? বন্দর যদি আপনি বাড়াইতে চান, করতে চান, সেটার জন্য অবকাঠামো মানে আপনি যদি বৃদ্ধি করতে চান, এক্সপানশন চান, দ্যাট ইজ অলটুগেদার ডিফারেন্ট থিং। বাট এক্সিস্টিং বন্দরকে যে আপনি বিদেশের কাছে তুলে দেওয়ার জন্য যে উদ্গ্রীব হয়ে আপনি বলছেন যে কোনো মূল্যে যারা এটা বিরোধিতা তাদের প্রতিহত করবেন, এখন আবার আপনি জাতিসংঘে যা বলছেন এই বন্দরটাই তার আমলে, তার সুযোগ্য ব্যবস্থাপনায় এই বন্দরটা খুব 27.6% প্রবৃদ্ধি অর্জন করেছে।